গত পরশু থেকে অশান্তি অব্যাহত নেপালে। সেনা নামলেও থামছে না হিংসা। দেখাবো আপনাদের ছবি, যেখানে নৌবাস্তার বাঁকে জেলখানায় সংঘর্ষের ঘটনা। সেই সংঘর্ষের ঘটনা থামাতে পুলিশ গুলি চালায়, 5 জন বন্দীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই। আর এই সংঘর্ষের মধ্যেই পলাতক 200-রও বেশি বন্দী। 149 জন সাজাপ্রাপ্ত আসামি এবং 76 জন বিচারাধীন বন্দী উধাও। বাঁকে জেলখানায় রাখা হয় নাবালকদেরও, তারাও অনেকেই পলাতক। নেপালি সেনাবাহিনীর ঘেরাটোপে বাঁকে জেলখানা। আর এই অশান্ত পরিস্থিতির মধ্যেই নেপালে নতুন সরকার গঠনে তৎপরতা তুঙ্গে উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বালেন শাহর নাম। চর্চায় নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানেকে গতকাল দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে এনেছে এই আন্দোলনকারীরা। আর এই দুজনের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন নেপালের সেনা প্রধান। সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার কথাও ভাবা হয়েছে। নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি, তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। दिल्ली गाड़ी बेंगला নেপালে একের পর এক মন্ত্রীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা। বিমানে চেপে যাতে মন্ত্রীরা পালাতে না পারে তার জন্য বিমানবন্দরের বাইরে জমায়েত হয় আন্দোলনকারীদের। রানওয়েতে ধরিয়ে দেওয়া হয় আগুন। চাপের মুখে 26টি অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েও কোনো লাভ হলো না। দেশজোড়া আন্দোলনের মুখে পদত্যাগ করতেই হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। আগুন ধরিয়ে দেওয়া হলো একের পর এক মন্ত্রীর বাসভবনে, চলল ভাঙচুর। রাস্তায় লাথি মারতে মারতে ধাওয়া করা হলো উপপ্রধানমন্ত্রীকে। নেপালের কমিউনিস্ট পার্টির অফিস থেকে নামিয়ে দেওয়া হলো পতাকা। হামলা চলল সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট, এমনকি বিমানবন্দরেও। सरकार ने सबसे पहली बात तो एम्प्लॉयमेंट जनरेट किया नहीं है। यहाँ पे जितने भी मंत्री के बच्चे हैं वो सब विदेशों में जाके पढ़ रहे हैं। जो लोकल पर्सन है यहाँ के, वो यहाँ पे मर रहे हैं। यहाँ पे उनके पास रोजगार नहीं है, वो यहाँ पढ़ाई के लिए लाखों रुपए बर्बाद कर रहे हैं और अंत में उनको ना ही प्लेसमेंट है, ना ही कुछ है। इंसान अपनी बातें अगर रखना है तो कहाँ पे रखे। সোমবার আন্দোলনের প্রথম ক্ষোভ গিয়ে আছড়ে পড়েছিল পার্লামেন্টের গেটে। মঙ্গলবারও ছবিটা বদলালো না। পরিস্থিতি সামাল দিতে এদিন পার্লামেন্টের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ, কিন্তু হাজার হাজার আন্দোলনকারীর সামনে একটা সময় অসহায় দেখায় পুলিশকে। শেষ অবধি সংসদ ভবনও তাদের দখলে চলে যায়। ফিল্মের মতো নোট উড়িয়ে বাঁচার চেষ্টা করেন নেপালের বিদ্যুৎ মন্ত্রী। বিমানে চেপে যাতে মন্ত্রীরা পালাতে না পারে তার জন্য বিমানবন্দরের বাইরে জমায়েত করে আন্দোলনকারীরা। রানওয়েতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বন্ধ হয়ে যায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। কাঠমান্ডুর অভিজাত হিলটন হোটেলেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। অগ্নিগর্ভ এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে ও আলোচনার টেবিলে বসার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেল। মঙ্গলবার রাত 10টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার কথা ঘোষণা করেছে সেনা। সেই মতো রাস্তায় নেমেছে নেপালের সেনা। বিবৃতি দিয়ে বলা হয়েছে, বর্তমান কঠিন পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ, নাগরিক এবং জনসাধারণের সম্পত্তি মারাত্মক ক্ষতি করে লুটপাট চালাচ্ছে ও অগ্নিসংযোগ করছে। নেপাল সেনাবাহিনী আরও একবার সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের কার্যকলাপে জড়িত না হবার বা উস্কানি না দেবার আহ্বান জানাচ্ছে। যদি এই ধরনের কার্যকলাপ বন্ধ না করা হয় তাহলে নেপাল সেনাবাহিনী সমস্ত নিরাপত্তা সংস্থাকে সঙ্গে নিয়ে নেপাল এবং নেপালি জনগণের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব পালনে দৃঢ় থাকবে।
এবিপি আনন্দ। নতুন প্রজন্ম ভুগছে অ্যাংজাইটিতে, ভুগছে নিরাপত্তাহীনতায়। জেন জির মানসিক খাদ্য সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়ায় এই বৈষম্য তারা মেনে নিতে পারছে না, আর তার ফলে এই গণবিদ্রোহ। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মত মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। যারা জেন জি মানে যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, তাদের স্পষ্ট বক্তব্য ছিল এই নির্বাচিত জোট সরকারের চূড়ান্ত দুর্নীতি আর স্বজন পোষণের খবর যাতে বাইরের পৃথিবীর কাছে না আসে, যাতে দেশের মানুষের কাছে না পৌঁছয়, সেই জন্য সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো এই সরকারের কফিনের শেষ পেরেক। ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। ডক্টর মিত্র, এই আন্দোলনকারী ছেলেমেয়েগুলোর মানসিকতাকে একজন মনোবিদ হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো সুমন, জেন জি যাদেরকে বলা হচ্ছে তাদের বয়স এখন 15 থেকে 30-এর মধ্যে, এবং এই যে জেনারেশনটা জি কেন বলা হয়, কারণ এদেরকে বলা হয় জুমার জেনারেশন, অর্থাৎ এরা ইন্টারনেটকে জুম করে বলে এদেরকে জুমার জেনারেশন বলা হয়। এরা একটা ডিজিটাল এজে শুরু করেছে, নতুন একটা প্রযুক্তিতে এরা এসে গেছে। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে ভীষণভাবে প্রিসাইড করে হচ্ছে তাদের ক্লাইমেট সম্বন্ধে অ্যাংজাইটি, খুব জেনুইন ক্লাইমেট অ্যাংজাইটি এদের থাকে। এদের একটা চেঞ্জিং ফাইন্যান্সিয়াল গ্লোবাল ল্যান্ডস্কেপের মধ্যে এরা বড় হচ্ছে। এরাই কিন্তু কোভিড-19কে এক্সপিরিয়েন্স করেছে এবং তার যে যত সাইড এফেক্টস, ডেট্রিমেন্টাল সাইড এফেক্টস এরা ফেস করেছে। এনারা অনেকেরই কিন্তু গার্জিয়ানস, বাবা মা মারা গেছে এর মধ্যে। সুতরাং এটাও একটা অ্যাংজাইটির মধ্যে এই জেনারেশন যাচ্ছে। তার মধ্যে 3টে নতুন অ্যাংজাইটি জুটেছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাংজাইটি, যেটা কিন্তু জেন জি এর জব সিকিউরিটিকে একদম ভীষণভাবে পেছিয়ে দিয়েছে। এবং তুমি যে একটু আগেই কথাটা বলছিলে, এই যে কোটার কথা, এই যে দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, এই পলিটিশিয়ানসদের বাড়ির এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনটা এদেরকে অনেক বেশি আহত করে। হ্যাঁ, এবং এই ডিসক্রিমিনেশনটা এমনভাবে বেড়ে গেছে যে এটা কিন্তু এখন আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। দেখো, একটা জিনিস আমাদের মানতে হবে যে আমরা যে খাবার খাই, খাদ্যটা আমাদেরকে শারীরিক শক্তি দেয়, আমাদের মানসিক শক্তি জেন জি এর আগে দিত বইপত্র আমরা পড়তাম, আমরা ভালো ভালো সিনেমা দেখতাম, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তাদের সঙ্গে আলোচনা করতাম, আমাদের টিচাররা আমাদেরকে উইজডম দিতেন, সেটা আমরা ফলো করতাম চোখ বন্ধ করে। এখন কিন্তু জেন জি এর হাতে সোশ্যাল মিডিয়াটা মানসিক খাদ্য। সেই মানসিক খাদ্য যদি তুমি আজকে একটা টোটাল জেনারেশনকে একটা দেশের মধ্যে বন্ধ করে দাও, সেখান থেকেই তাদের আসছে এডুকেশন, সেখান থেকেই তাদের আসছে বাইরের দুনিয়া কি সেটা জানার একটা স্কোপ, সেখান থেকে কিন্তু ছোট ছোট তাদের যে বিজনেস সেগুলো সারভাইভ করছে, সেখান থেকেই তারা জানতে পারছে তাদের রাইটস কি, রেসপন্সিবিলিটিস কি।